নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা। আমি আলোচনা করি বিশ্বের গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক খবর নিয়ে, কারণ আমার দেশ পৃথিবীর বাইরে নয়। আজকে আমরা আলোচনা করব মুক্তি পেতে গিয়েও মুক্তি পাওয়া হলো না ইমরান খানের, কিন্তু কেন, পরে আলোচনা করব। তার আগে আজকে আমরা জেনে নেব যে বুরকিনা ফাসো, অনেকেই এই নামটা শোনেননি, আফ্রিকার একটি দেশ বুরকিনা ফাসো। সেই বুরকিনা ফাসোর যিনি রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রায়োর, একজন মিলিটারি শাসক এবং পৃথিবীর কনিষ্ঠতম রাষ্ট্রপতি, তিনি গতকাল অভিযোগ করেছেন, চাঞ্চল্যকর অভিযোগ, যে ফ্রান্স আফ্রিকার আরও দুটি দেশ বেনিন এবং আইভরি কোস্টে গোপন সামরিক ঘাঁটি বানিয়ে রেখেছে এবং এই সামরিক ঘাঁটি থেকে তারা বুরকিনা ফাসোতে যে ইসলামিক জিহাদিরা আছে তাদেরকে সাহায্য করছে, বুরকিনা ফাসো সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, বিপদে ফেলার জন্য। বুরকিনা ফাসো শুধু নয়, বুরকিনা ফাসো, মালি, নাইজার, যে সাহেল অঞ্চল আছে আফ্রিকার, অর্থাৎ উত্তরে সাহারা মরুভূমি আর নিচের দিকে যে সাভানা, যে অরণ্য, তার মধ্যবর্তী যে অঞ্চল আফ্রিকায়, সেটাকে বলে সাহেল অঞ্চল। এই সাহেল অঞ্চলে প্রচুর দেশ, তারা কিন্তু গত 2-3 বছরে তারা অভ্যুত্থান করেছে, কোথাও জনগণ করেছে, কোথাও জনগণ এবং সেনা একসাথে করেছে। বুরকিনা ফাসো, মালি, নাইজার সেই দেশগুলোর মধ্যে পড়ে এবং এই দেশগুলোর মধ্যে একটা কমন ব্যাপার, সেটা হচ্ছে তারা ফ্রান্সের নয়া উপনিবেশিকবাদের বিরুদ্ধে কথা বলেছে এবং কোথাও ফ্রান্সের সাথে বিভিন্ন সম্পর্ক ছিন্ন করেছে। তাদের দাবি, ইব্রাহিম ট্রায়োর রাশিয়ার সাথে একটি সম্মেলনে বলেন, একটি শীর্ষ সম্মেলনে বলেন যে আমার বয়সী ছেলেরা এই প্রশ্ন করে, আফ্রিকা এত সম্পদে সমৃদ্ধ হওয়ার পরেও কেন আফ্রিকা এত গরিব। ইব্রাহিম ট্রায়োর এবং মালি এবং নাইজারের শাসকরা যেইভাবে ফরাসি উপনিবেশবাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, ফরাসি সেনাবাহিনীকেও তারা কিন্তু নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য ছিল শুরুতে, যেটা তারা বলেছিল, যে দেশের ভেতর যে ইসলামিক জিহাদিরা আছে তাদেরকে সামলাবার জন্য ফরাসি আর্মি আমার দেশে বসে আছে। কিন্তু এই সরকারগুলোর অভিযোগ, সামরিক সরকারগুলোর, যে এই ইসলামিক জিহাদিদেরকে ফ্রান্সই আসলে সাহায্য সহযোগিতা করে। 2022, 20, 23 এই যেই বছরগুলো ধরে এই মিলিটারি শাসকরা এই দেশের বলে এসছে যে আমাদের ইসলামিক জিহাদিদের আমরা বুঝে নেব, ফ্রান্সই এদের মারার জন্য এসছে আর ফ্রান্সই এদেরকে তোল্লাই দেয়। এই বলে তারা ফ্রান্সের সেনাকে বের করে দেয়। পরবর্তীকালে আরও গভীর উপনিবেশিকীকরণ তারা ঘটায় এবং ব্যাপকভাবে জনগণ তাদের সাথে দাঁড়ায়। এবং এখানে যেটা চাঞ্চল্যকর, যেটা আবার তারা অভিযোগ করলো, যে তাদের কাছে প্রমাণ আছে যে বেনিন এবং আইভরি কোস্ট থেকে ইসলামিক জিহাদিদেরকে ফ্রান্স সাহায্য করছে। এবং স্বাভাবিকভাবেই এই বেনিন, আইভরি কোস্ট এবং ফ্রান্স এই অভিযোগ অস্বীকার করেছে। ফ্রান্সের দাবি, তারা সরকারের অনুরোধে মাঝে মাঝে সেখানে প্রশিক্ষণ দেয়, কিন্তু কোনো গোপন সামরিক বেজ নেই, এই অভিযোগের কোনো মানে হয় না। যদিও বুরকিনা ফাসো স্পষ্টভাবে বলেছে তাদের কাছে রেকর্ডিং আছে, প্রমাণ আছে। অন্যদিকে আজকে যেটা হয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, তিনি 150টার ওপরে কেস খেয়েছিলেন, তার উপরে মামলা ছিল। তার মধ্যে একটি মামলা ছিল বেআইনি বিয়ের। বেআইনি বিয়েটা কি না, তিনি 2018 সালে বিয়ে করেন বুশরা বিবিকে, এবং বুশরা বিবির আগের যে স্বামী, তিনি ঠিক নির্বাচনের আগে 3 ফেব্রুয়ারি অভিযোগ করেন। 5 ফেব্রুয়ারি এটা কোর্ট রায় দেয় যে 2017 সালের নভেম্বরে বুশরা বিবির প্রাক্তন স্বামীর সাথে বুশরা বিবির বিবাহ বিচ্ছেদ হয় এবং পাকিস্তানের আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদের 3 মাস অবধি কেউ বিয়ে করতে পারে না, 3 মাসের পরে বিয়ে করতে পারে। বুশরা বিবির প্রাক্তন স্বামীর অভিযোগ ছিল যে ইমরান খান
তার প্রাক্তন স্ত্রীকে তাদের বিবাহ বিচ্ছেদের 3 মাসের আগেই বিয়ে করেছে। এবং এই মামলায় যেটা হয় যে 5ই ফেব্রুয়ারি ইমরান খানকে এবং বুশরা বিবিকে 7 বছরের সাজা দেওয়া হয়। আপনারা মাথায় রাখবেন যে 8 তারিখ কিন্তু পাকিস্তানের নির্বাচন ছিল, 8ই ফেব্রুয়ারি। এবং যেটা হয় সেই কেস চলেছিল, আরেকটি সেশন আদালত এই রায়টাকেই বহাল রেখেছিল 2 সপ্তাহ আগে। আজকে আদালত এই রায়টাকে খারিজ করেছে এবং ইমরান খান এবং বুশরা বিবিকে বেকসুর খালাস করেছে। কিন্তু ঠিক তার কয়েক মিনিটের মাথাতেই পাকিস্তানে যে সন্ত্রাসবাদ বিরোধী আদালত আছে তারা ইমরান খানকে অ্যারেস্ট করতে বলেছে। এবং ইমরান খান গ্রেপ্তার হওয়ার পরে পাকিস্তানে যে ব্যাপক দাঙ্গা হয়, সেনার ওপরে হামলা হয়, সেই কেসে তাকে জিজ্ঞাসাবাদ এবং গ্রেপ্তারির আদেশ দিয়েছে। শুধুমাত্র তাই নয়, ঠিক তার কয়েক ঘন্টা পরে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা ন্যাব তারা নতুন একটি তোষাখানা মামলা করেছে, দুর্নীতির মামলা। সেই মামলায় ইমরান খান এবং বুশরা বিবিকে আবার গ্রেপ্তার করা হয়েছে। এর আগে যেটা ভাবা হচ্ছিল যে আর কোনো কেস নেই, সুতরাং ইমরান খান আবার বেরিয়ে আসবে। সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের পক্ষে এই বিষয়ে রায় দিয়েছিল যে রিজার্ভ সিটগুলো পাকিস্তানের পার্লামেন্টে আছে, যেগুলো ইমরান খানের দল পিটিআইকে দেওয়া হচ্ছিল না, সেটাও এবার তাকে দেওয়া হবে। নির্বাচনের সময় আমরা জানি যে যেটা হয়েছিল, পিটিআই এর থেকে নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল এবং পিটিআই প্রার্থীদেরকে স্বাধীনভাবে অর্থাৎ নির্দলীয় প্রার্থী হিসেবে দাঁড়াতে হয়েছিল এবং পিটিআইকে কোনো প্রচার করতে দেওয়া হয়নি। তারপরেও যেটা দেখা যায়, স্বাভাবিকের থেকে বেশি ভোট পড়ে, যেখানে 35% পাকিস্তানে বা 50% ভোট পড়ে, সেখানে পাকিস্তানে এবার ভোট পড়েছিল 70%। এবং ইমরান খানের পিটিআই দলের যে স্বাধীন বা নির্দলীয় প্রার্থীরা, তারাই সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। 93টা মতো তারা আসন লাভ করে। কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবার নতুন করে 20টা সিট, যে রিজার্ভ সিট সংখ্যালঘুদের জন্য থাকে, সেটা এবার পেয়ে যাচ্ছে ইমরান খানের দল। সুতরাং পার্লামেন্টে লিগালি, আইনিভাবে একভাবে ইমরানের উত্থান হচ্ছে, অন্যদিকে সেনা শাসন কোনোভাবেই ইমরানকে জেল থেকে বেরোতে দিতে রাজি না। পাকিস্তানে আবার এক বড় ডামাডোল পরিস্থিতি সম্ভাবনা দেখা দিচ্ছে। একদিকে তালিবানের সাথে পাকিস্তানি সরকারের লড়াই, যেখানে পাকিস্তানি সরকার অভিযোগ করছে ভারতের দিকে যে ভারত তালিবানকে সাহায্য করছে, অর্থাৎ পাকিস্তানি তালিবানেরকে সাহায্য করছে পাকিস্তানের বিরুদ্ধে লড়ার জন্য। অন্যদিকে বেলুচিস্তান, সেখানে বেলুচিস্তান লিবারেশন আর্মির লড়াই পাকিস্তানের বিরুদ্ধে। অন্যভাবে এইভাবে গণতান্ত্রিক যে পদ্ধতি, সেটাকে স্তব্ধ করে সংসদীয় যে মূলধারার যে গণতান্ত্রিক বিরোধী ইমরান খান, তাকে এইভাবে আটকে রেখে পাকিস্তান আবার একটা ডামাডোলের মধ্যে দেশকে নিয়ে যাচ্ছে, যার প্রভাব অবশ্যই ভারতে পড়বে। তার প্রভাব কীভাবে পড়বে, ভালো নাকি খারাপ, সেটা আগামী দিনই বলবে। এই নিয়ে আপনার কি মতামত, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।